সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ফিন্যান্স প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আমি এই টপিকগুলো তোমাদেরকে একটু আলোচনা করে দেব। তোমাদের কাজ হচ্ছে সেই টপিকগুলো বাসায় একটু রিডিং করবা, মেইন বইটা একটু পড়বা এবং এটা তুমি শিওর থাকো যে আমি যে টপিকগুলো পড়াবো আজকে, এই টপিকগুলো থেকে অবশ্যই আপনি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের মধ্যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন থাকবে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় সময় আসে। অর্থায়ন, আমরা জানি অর্থায়ন প্রক্রিয়া ছাড়া আপনি কোনো বিজনেস করতে পারবেন না। আপনি একটা বিজনেস করতে যাবেন, আপনি যদি একটা দোকানকে বড় করতে চান আপনার টাকা লাগবে, আপনি দোকানে পণ্য আনতে চান আপনার টাকা লাগবে, আপনি দোকানে যে কোনো প্রকার পণ্য যে কোনো প্রকার আপনি ব্যবসায়িক লেনদেন করতে চান আপনার অবশ্যই অর্থের প্রয়োজন হবে। তো অর্থ হচ্ছে অর্থায়ন। অর্থায়ন জিনিসটা হচ্ছে কি, আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসে আপনি উপযুক্তভাবে অর্থ বিনিয়োগ করা, প্রয়োজনীয় টাকা বিনিয়োগ করা, প্রয়োজনীয় টাকা সংস্থান করা ইত্যাদি বিষয়কে অর্থায়ন বলে। তাহলে আপনার যদি অর্থায়নই না থাকে আপনি কিন্তু বিজনেসে চাইলেও কিছু করতে পারবেন না। যেমন ধরেন আপনার কাছে আপনি চাচ্ছেন একটা বিজনেস করবেন, ডিপার্টমেন্টাল স্টোর দেবেন, বা আপনি একটা ফটোকপির দোকান দেবেন, একটা বইয়ের দোকান দেবেন, কিন্তু আপনার কাছে যদি টাকাই না থাকে, আপনি যদি অর্থায়নের কোনো সুযোগ না পান, তাহলে তো আপনি টাকা ছাড়া তো বিজনেসটা করতে পারবেন না। যে কোনো বিজনেস সেট আপ করতে গেলে, যে কোনো বিজনেস রান করতে গেলে অবশ্যই আমাদের অর্থায়নের প্রয়োজন আছে। সেজন্য অর্থায়নকে বলা হচ্ছে যে কোনো ব্যবসায়ের মূল চালিকা শক্তি। এরকম একটা আমি এমসিকিউ আপনাদেরকে দিয়েছিলাম, ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে পুঁজি। পুঁজি, মূলধন, অর্থায়ন একই শব্দ, ঠিক আছে? ওকে, আরেকটা টপিক আমরা পড়াবো, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মুক্ত বাজারে প্রতিষ্ঠানকে কেন পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। পরিকল্পনা মাফিক অর্থায়ন বলতে কি, আপনার যতটুকু দরকার, আপনার যে পরিমাণ দরকার, পরিকল্পনা করে আপনাকে অর্থটা ব্যয় করতে হবে। এখন ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি প্রয়োজন ছাড়া টাকা খরচ করছেন, এমন সম্পদ কিনছেন যেটা আপনার ব্যবসায় কোনো কাজে লাগছে না, তখন কিন্তু আপনার ব্যবসার জন্য একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আপনি। তাই সুতরাং আপনি যখন কোনো বিজনেস করতে যাবেন, সেই বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করার সময়, অর্থায়ন করার সময় আপনাকে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী করতে হবে। পরিকল্পনা বাইরে খরচ করলে যেমন আপনার ক্ষতি হবে, আবার পরিকল্পনার চেয়ে কম টাকা খরচ করলে আপনার জন্য ক্ষতি হবে। তাহলে পরিকল্পনা অনুযায়ী যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ অর্থই আপনাকে খরচ করতে হবে, কিংবা সেই পরিমাণ অর্থই আপনাকে ব্যবস্থা করতে হবে, এটাকে বলা হচ্ছে। এবং সেটা করতে পারলেই আপনি কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যেমন ধরুন আপনি আন্দকিলে একটা বইয়ের দোকান দেবেন, আন্দকিলে তো অনেকগুলো বইয়ের দোকান আছে, তাহলে আপনারটা যে চলবে, আপনি যে সেখানে টিকে থাকবেন, কেন টিকে থাকবেন? আপনার অর্থায়নটা পারফেক্ট হতে হবে। আপনি কোন জায়গায় কোন টাকা বিনিয়োগ করতে হবে, কীভাবে করতে হবে ইত্যাদি বিষয়ে আপনাকে প্ল্যানিং করে বিজনেসটা চালু করতে হবে। তখনই আপনি কিন্তু বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সেজন্য বলা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে যখনই আপনি টিকে থাকার জন্য পরিকল্পনা মাফিক আমাদেরকে অর্থায়ন বা টাকা ব্যয় করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমাদের একটা বিষয় হচ্ছে অব্যবসায়ী অর্থায়নের উৎস কী বা উদ্দেশ্য কী। অব্যবসায়ী অর্থায়ন কাকে বলে? আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কী বুঝি? যে সকল প্রতিষ্ঠান সাধারণত মুনাফার জন্য গঠিত হয় না, কিন্তু সে সকল প্রতিষ্ঠানে মূলধনের প্রয়োজন হয়। যেমন একটা হসপিটাল কিন্তু মুনাফার জন্য গড়ে ওঠে না, ওর কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। কিন্তু এখন একটা হসপিটালে যদি আপনি প্রতিষ্ঠা করতে যান, আপনার একটা বিল্ডিং লাগবে, আপনাকে সেখানে কিছু মেশিনারিজ কিনতে হবে, এক্স রে মেশিন, ইসিজি মেশিন কিনতে হবে, ইকুইপমেন্টস কিনতে হবে, এগুলোর জন্য আপনার টাকা লাগবে। এই টাকাটাকেই বলা হচ্ছে অর্থায়ন। এই টাকাটা কোত্থেকে আসবে? হয়তো কেউ ডোনেশন দেবে, কিংবা কোনো ব্যাংক থেকে আপনি ঋণ নেবেন, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে কি, অব্যবসায়ী প্রতিষ্ঠানেও কিন্তু কী রয়েছে, অর্থায়নের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থায়ন ছাড়া অব্যবসায়ী প্রতিষ্ঠানে চলতে পারে না। একটা হসপিটালকে অর্থ ছাড়া চলতে পারবে? আপনি অর্থ ছাড়া একটা হসপিটালে ইসিজি মেশিন থাকবে না, এক্স রে মেশিন পাবেন না। তাহলে এই সেবা যদি মানুষ না পায় আপনার কাছে কেন আসবে? ঠিক আছে? তো সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন ছিল আপনাদের পরীক্ষায়, সেটা হচ্ছে পরীক্ষায় আসবে এগুলো। আমি যে টপিকগুলো বলছি টপিকগুলো থেকে পরীক্ষা আপনি অবশ্যই প্রশ্ন পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারবেন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল আমাদের, আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়? আন্তর্জাতিক বাণিজ্য আসলে জিনিসটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা দেশের সীমারেখার বাইরে গিয়ে বাইরের কোনো দেশের সাথে যখন কোনো পণ্যের আদান প্রদান করবেন, তখন সেটাকে বলা হচ্ছে কি, আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে? এবং এই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে টাকাটা আমরা খরচ করছি, সেই টাকাটাকে বলা হচ্ছে আপনার আন্তর্জাতিক অর্থায়ন। ক্লিয়ার করতে পেরেছি? পাশে একটু দেখবেন আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটি মুদি দোকানের অর্থায়নের মতো বাটা কোম্পানির অর্থায়ন অত সহজ সরল নয় কেন? কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, শুনবেন ভালো করে। একটি মুদি দোকানের অর্থায়ন অপেক্ষা বাটা দোকানের অর্থায়ন অনেক বেশি জটিল হয় কেন? শুনেন, মুদির দোকানদার হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার জন্য, ঠিক আছে?
যেমন আপনার এলাকায় যে মুদির দোকান আছে, আমার এলাকায় যে মুদির দোকান আছে, এখন আপনি বলেন আমি যখন কোনো মুদির দোকান থেকে, আমি যখন কোনো মুদির সদাই করব, আমি কি আমার এলাকার দোকান থেকে কিনবো, নাকি আমি নালাপাড়া গিয়ে কিনবো, নাকি আমি কাঠটলি গিয়ে কিনবো? নিশ্চয়ই আমি আমার এলাকা থেকে কিনবো। তার মানে মুদির দোকানগুলো হচ্ছে নির্দিষ্ট একটি অঞ্চলে, নির্দিষ্ট একটি এলাকার কয়েকজন মানুষের জন্যই গড়ে ওঠে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো খুব ছোট আকৃতির হয় এবং এগুলোতে মূলধনগুলোতে বিনিয়োগ করা যে কোনোভাবে ইজিলি, মানে এসব প্রতিষ্ঠানে অর্থায়ন করা অনেক সহজ এবং সুবিধাজনক হয়। মানে খুব সহজে আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন। একজন ব্যক্তির কাছে 10 লাখ টাকা থাকলে সে নিজেও কিন্তু একটা মুদির দোকান দিতে পারবে। কিন্তু একটা বাটা কোম্পানির মতন একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে আপনার কিন্তু সেখানে হিউজ ফাইন্যান্সের দরকার, হিউজ টাকার দরকার। সে টাকাটা কিন্তু একজন ব্যক্তির কাছে কখনো থাকে না। সেক্ষেত্রে আপনাকে ঋণ নেওয়ার বিষয় আছে, শেয়ার বিক্রি করার বিষয় আছে, তারপরে আপনাকে অনেকগুলো মেকানিজম কিনতে হবে, ম্যাটেরিয়াল কিনতে হবে, কর্মচারী নিয়োগ করতে হবে। মানে এখানে অনেক বিশাল একটা প্রসেস কাজ করছে। সুতরাং এই প্রসেসটা করতে গেলে আপনার অর্থায়ন প্রক্রিয়াটাও কিন্তু জটিল হয়ে যাবে। কিন্তু মুদির দোকান দেবেন, আপনি আপনার এলাকায় একটা ফটোকপির দোকান দেবেন, আপনি জাস্ট একটা ফটোকপি কিনছেন বা কিছু মুদির দোকানের পণ্য কিনে যে কোনো একটা দোকান ভাড়া নিয়ে আপনি মুদির দোকানে স্টার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনাকে কোনো আহামরি কোনো অর্থায়নের বিষয় বা কোনো জটিলতা নেই। কিন্তু যখন আপনি কোনো বাটা কোম্পানির মতো কোনো একটা কোম্পানি সংগঠন করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনাকে সে অর্থায়ন প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যাবে। তখন আপনাকে বিভিন্ন বড় বড় উৎস থেকে বিশাল অ্যামাউন্টের টাকা ধার নিতে হবে, আপনি অল্প টাকা দিয়ে সেখানে বিজনেস করতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। মুদির দোকানের অর্থায়ন অনেকটা সহজ সরল, কিন্তু যখন আপনি বাটা কোম্পানি বা অ্যাপেক্স কোম্পানি বা বড় কোনো কোম্পানি অর্থায়ন করবেন, তখন সেই অর্থায়ন প্রক্রিয়াটা অনেক বেশি জটিল এবং আইনি প্রক্রিয়ার অবলম্বন করতে হয়। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে যে অফিসের জন্য এসি ক্রয় অর্থ ব্যবস্থাপকের কোন ধরনের সিদ্ধান্ত? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এটা দিনাজপুর বোর্ড 2019 আসছিল, এটা আমি সিটেও দিয়েছি প্রশ্নটা। অফিসের জন্য এসি ক্রয়, এটা আসলে একটা অর্থ ব্যবস্থাপকের ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত। এখন আপনি অফিসের জন্য যদি এসি কিনেন, এসি থেকে তো আপনি কোনো বেনিফিট পাবেন না, কিন্তু যখন আপনি অফিসের জন্য এসিটা কিনবেন, আপনার কর্মীরা কিন্তু এফিসিয়েন্টলি কাজ করতে পারবে এবং এতে করে কর্মীদের কর্মদক্ষতা বাড়বে। কর্মীদের কর্মদক্ষতা বাড়লে আপনার প্রতিষ্ঠানের এফিসিয়েন্সিটাও বাড়বে এবং আপনার ইনকাম বাড়বে। কথাটা আমি বুঝাতে পেরেছি বিষয়টা? যেমন ধরেন আপনি একটা খাবারের দোকান দিয়েছেন, আপনার দোকানের জন্য আপনি একটা ফ্রিজ কিনেছেন, সেই ফ্রিজটা থেকে কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন। কেন? ফ্রিজে পণ্য রাখছেন, আপনি ফ্রিজের জুস বিক্রি করছেন, ফ্রিজ থেকে আপনি কোক বিক্রি করছেন, এটা থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। কিন্তু যখন আপনি একটা রেস্টুরেন্টে এসি লাগাবেন, তখন কিন্তু সেখান থেকে আপনি এসি থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না। কিন্তু যখন আপনি এসিটা লাগাবেন, তখন সেখানে কাস্টমারের সংখ্যা বাড়বে। কেন? এসি আছে এই জন্য। কাস্টমারের সংখ্যা যখন বাড়বে, অটোমেটিক আপনার বিক্রিও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এসি থেকে আপনি সরাসরি প্রফিট না পেলেও এসির মাধ্যমে কিন্তু আপনি কাস্টমার পাচ্ছেন। ঠিক তেমনি একটা অফিসে যখন আপনি এসি বসাবেন, আপনার অফিসের কর্মীরা অনেকটা আরামে কাজ করতে পারবে, তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর কর্মীরা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন কাজের দক্ষতা বেড়ে যাবে ওদের। আর ওদের যদি কাজের দক্ষতা বাড়ে, আপনার প্রতিষ্ঠানেরও কী হবে, এফিসিয়েন্সি রেট বেড়ে যাবে। আর কোম্পানির দক্ষতা বাড়লে অটোমেটিক্যালি কোম্পানির ভ্যালুটাও বাজারে, বিক্রিটাও বাড়বে, কোম্পানির ভ্যালুটাও বাজারে বাড়বে। সুতরাং কোনো একটা অফিসের জন্য, কোনো একটা দোকানের জন্য, কোনো একটা সম্পত্তি কেনার পেছনে অনেকগুলো কারণ বিবেচনা করে কিনতে হয়। হুটহাট করে কোনো কিছু কিনে ফেললে কিন্তু হবে না। ঠিক আছে, যেমন কোম্পানির জন্য একটা এসি ক্রয় খুব ইম্পর্টেন্ট বিষয়, অফিসের জন্য এসি ক্রয়। তারপর ধরেন একটা দর্জির দোকানের জন্য একটা ধরেন আধুনিক সেলাই মেশিন ক্রয়, এটা খুব ইম্পর্টেন্ট। একজন দর্জির দোকানে যদি আধুনিক সেলাই মেশিন কেনে, তাহলে কী হবে, সে আগে যেখানে ম্যানুয়ালি 1 ঘন্টায় একটা শার্ট তৈরি করতে পারতো, এখন যদি সে আধুনিক যন্ত্র একটা সেলাই মেশিন কিনে 1 ঘন্টায় সে 3টা শার্ট তৈরি করতে পারবে। তার মানে কি, সে ওই ইনভেস্টমেন্টের কারণে তার বিক্রির পরিমাণ বাড়বে, তার উৎপাদনের পরিমাণটাও বেড়ে যাবে। সুতরাং ক্ষেত্রবিশেষ আমাদেরকে যখনই আমরা কোনো বিনিয়োগ করতে যাব, কোনো প্রকার সম্পত্তি কিনতে যাব, আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওই সম্পদ থেকে আমার প্রতিষ্ঠানে কী বেনিফিট আমি পাচ্ছি এবং ওই কোম্পানির ওই পণ্যের কারণে বা ওই সম্পদের কারণে আমার প্রতিষ্ঠানে কী পরিমাণ উপকৃত আমরা হচ্ছে, এই বিষয়গুলো ক্যালকুলেশন করেই কিনতে হবে। দ্যাট মিনস পরিকল্পনা অনুযায়ী আমাকে মুনাফা অর্থায়নটা করতে হবে। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল তারল্য বা মুনাফা নিতে বলতে কী বুঝো। এটা আমরা গত ক্লাসেও বলেছি, তারল্য বা মুনাফা বলতে বোঝাচ্ছে আপনার মুনাফার একটা অংশই কিন্তু আপনি তারল্য হিসেবে রাখবেন। মানে প্রতিষ্ঠানে কিন্তু সবসময় একটা তারল্য টাকা রাখতে হয়, একটা নগদ টাকা রাখতে হয়। এখন নগদ টাকার পরিমাণ যদি আপনি বেশি রাখেন, ধরেন আপনার নগদ টাকা লাগবে 10 টাকা, আপনি যদি সেখানে 10 টাকা না রেখে 20 টাকা রাখেন, তাহলে আপনি অতিরিক্ত 10 টাকা রাখতেছেন, ওই 10 টাকা কিন্তু খরচ হচ্ছে না, এটা আনইউজড থেকে যাচ্ছে, তাহলে ওই টাকা থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না। ঠিক আছে, কিন্তু আপনি যদি 10 টাকার জায়গায় 10 টাকা রেখে 20 টাকার থেকে 10 টাকা রেখে যদি আর 10 টাকা অন্য জায়গায় বিনিয়োগ করতেন, আপনি সেখান থেকে কিন্তু মুনাফা বাড়তো আপনার। সুতরাং তারল্য বাড়লে মুনাফা কমে যাবে, তারল্য কমলে মুনাফা বেড়ে যাবে। ঠিক আছে, তারল্যর সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীত। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে,
আমাদের এখানে একটা প্রশ্ন আছে, অর্থায়নের ক্ষেত্রে বৈচিত্র্যায়ন জিনিসটা, বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। এটা থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই পরীক্ষায় আসবে। শুনেন, অর্থায়নের পণ্যের বৈচিত্র্যায়ন বলতে বোঝায় একই পণ্য বারবার ব্যবহার না করে, উৎপাদন না করে ভিন্ন ভিন্ন পণ্য যখন আপনি উৎপাদন করবেন তখন আপনার প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বাড়বে। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি একটা দোকানে শুধুমাত্র চাল ডাল বিক্রি করে কিন্তু তেল নুন বিক্রি করে না, কিংবা ধরেন ধরেন মুদির দোকান বিক্রি করে কিন্তু কোনো প্রকার সাবান কসমেটিক্স আইটেম বিক্রি করে না, তখন ওই দোকানে কিন্তু বিক্রির পরিমাণটা কম হবে। আপনি একটা মুদির দোকানে গেলে দেখবেন আপনি পাউরুটিকে পাচ্ছেন, আপনি ডিমও পাচ্ছেন, আপনি চাল ডাল তেল নুন সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন। তার মানে কী বোঝাচ্ছে, সে অনেকগুলো প্রোডাক্ট সেল করার কারণে তার কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু আপনি যদি শুধু একটি প্রোডাক্ট নিয়ে বাজারে বসে থাকেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টে বাজারে চলতে পারবেন না। যেমন ধরেন একটা সাবান কোম্পানি আছে, অ্যারোমেটিক সাবান, সে শুধু একটা সাবান তৈরি করে আর কিছু তৈরি করে না। তো এখন বাজারে যদি তার সাবানটা কোনো কারণে না চলে তার ব্যবসা কিন্তু চলবে না। কিন্তু আপনি খেয়াল করেন লাক্স কোম্পানি, সে কিন্তু সাবান তৈরি করছে, লাইফবয় সোপ তৈরি করছে, হ্যান্ড ওয়াশ তৈরি করছে, শ্যাম্পু তৈরি করছে, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু সবগুলো কিন্তু একই কোম্পানির। তাহলে ও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট তৈরি করছে। তাহলে আপনি যদি মনে করেন আমি লাক্স সাবান কিনবেন, আপনি লাইফবয় কিনবেন, তাও কিন্তু প্রফিট কে পাচ্ছে? ওই লাক্স ইউনিলিভার কোম্পানি পাচ্ছে। আপনি ধরেন চিন্তা করেন আপনি লাইফবয়ের হ্যান্ড ওয়াশ কিনবেন না, আপনি লাক্সের হ্যান্ড ওয়াশ কিনবেন, তাহলে সেটাও সেম ইউনিলিভার কোম্পানি প্রফিটটা পাচ্ছে। দ্যাট মিনস একটা প্রোডাক্ট বিক্রি না করে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, যেমন আপনি মেগা মার্টে যান, আপনি সানা ফ্যাশন মলে যাচ্ছেন, টেলিবাজারে দেখবেন একই ছাদের নিচে আপনি সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন। তো ওর সব ধরনের প্রোডাক্ট কিন্তু প্রতিদিন বিক্রি হচ্ছে না, কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট তো সারাদিনে বিক্রি হচ্ছে। তো যে পণ্যটাই বিক্রি হোক না কেন প্রফিটটা তো সানা কোম্পানির পকেটে যাচ্ছে। তার মানে কী বোঝাচ্ছে, পণ্যের বৈচিত্র্যায়ন করলে কী হয়, আপনার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বাড়ে, বিক্রির পরিমাণ বাড়ে, এবং এতে করে হয় কি আপনার প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে সুবিধা হয় আপনার। কিন্তু আপনি যদি শুধু একটা পণ্য বিক্রি করেন, যেমন অনেক দোকান দেখবেন আগে শুধু শাড়ি বিক্রি করতো, তো ওইসব দোকানে গেলে দেখবেন এখন অনেক কাস্টমার নাই বললেই চলে। কেন? শুধু শাড়ি কেউ কিনতে চায় না এখন। আপনি যখন শাড়ি কিনতে যাবেন আপনি চাইবেন যে আপনার আপনার মার জন্য শাড়ি কিনতে যাবেন, বাবার জন্য একটা শার্টও যদি কিনে ফেলতে পারেন একই দোকান থেকে, ঠিক আছে, বা আপনার জন্য একটা ড্রেস কিনে ফেলতে পারবেন, তাহলে ভালো হয়। তো আপনি চাচ্ছেন এক দোকানের মধ্যে সব কিছু পাওয়ার জন্য। ঠিক তেমনি কোম্পানিগুলো এখন চাচ্ছে কি একই কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট সেল করতে। এতে করে হচ্ছে কি কোনো না প্রোডাক্ট যখন আপনি কিনবেন তাহলে ওই কোম্পানির প্রফিটটা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পণ্যের বৈচিত্র্যায়ন বা ঝুঁকি বন্টন। এতে করে হয় কি একটি প্রকল্পে সব টাকা বিনিয়োগ না করে বিনিয়োগটাকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পে ভিন্ন ভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে কোম্পানির কি আপনার প্রফিটের পরিমাণটা বাড়ে, এবং এতে করে কোম্পানি টিকিয়ে থাকাটা অনেক বেশি সুবিধাজনক হয়। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আসলে এই চ্যাপ্টারটাতে এই টপিকগুলোই বেশি ইম্পর্ট্যান্ট ছিল। ঠিক আছে? কোন প্রতিষ্ঠানে এগুলো একটু বাসায় একটু রিডিং করলে আশা করি পারবেন, তেমন কঠিন কিছু নেই এখানে। ঠিক আছে? একটু বাসায় দেখবেন, দেখার পর যদি কোনো প্রবলেম থাকে আপনার। আচ্ছা, আরেকটা টপিক এখানে বলা হয়নি আপনাদের, উপযুক্ততা নীতি। এটা মানে হচ্ছে কি কোন জায়গা থেকে আপনি অর্থায়নটা করবেন। মানে ধরেন আপনার 5 লাখ টাকা ঋণ লাগবে, আপনি চাইলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, আপনি চাইলে সেটা ধরেন যে কোনো জায়গা থেকে ঋণ নিতে পারেন। ঠিক আছে? আবার ধরেন আপনার প্রতিষ্ঠানে একটা মেশিনারি দরকার হবে, একটা সম্পদ কিনতে হচ্ছে, মেশিন করতে হচ্ছে, দালানকোটা কিনতে হচ্ছে, ক্রয় করতে হচ্ছে, নির্মাণ করতে হচ্ছে। এখন এটা করার জন্য আপনি কোত্থেকে টাকা নেবেন? সেক্ষেত্রে আপনি বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারেন, বিনিয়োগ ব্যাংক থেকে নিতে পারেন, আপনার কোনো আত্মীয় স্বজন থেকে নিতে পারেন। তো কোনটা থেকে নেওয়াটা ভালো হবে, কোন থেকে নিলে আপনি প্রফিট বেশি করতে, আপনি খরচ কম করতে পারবেন, আপনার জন্য বেনিফিটেড হবে, সেটা আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, এবং যেটাতে উপযুক্ত হবে সেখান থেকে আপনি অর্থায়ন করাটা আপনার জন্য উত্তম হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলি মাথায় নিয়ে বাসায় পড়বেন। আপনারা যদি গাইড কিনে থাকেন আপনাদের গাইডে দেখবেন এই ধরনের টপিকগুলো নিয়ে অনেক আলোচনা করা আছে, আপনাদের মেন বইতে অনেকগুলো আলোচনা করা আছে। আপনারা বাসায় পড়বেন, আপনারা নেক্সট ক্লাসে বা নেক্সট যে আমি শুক্রবার ক্লাস নেব, ক্লাসে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আর আজকে ক্লাসটা আপনারা দেখবেন, দেখার পর যদি আপনারা কোনো টপিক না বুঝেন, কোনো সমস্যা লাগে, ঠিক আছে, আমাকে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।